আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শায়েদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ আদালতের আদেশের এই বিষয়টি নিশ্চিত করেন। অতিমারি থেকে সফল পুনরুদ্ধারের জন্য অবশ্যই বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন। এক্ষেত্রে টিকার জাতীয়করণ দুর্ভাগ্যজনক। বিশ্বকে এ ধরনের টিকা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত শান্তির সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের উচ্চতর ফোরামের বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বুধবার জাতিসংঘের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য দেন এ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম। মেজর সিনহাকে যে স্থানে গুলি করে হত্যা করা হয় সেখান থেকে 30 থেকে 40 ফুট দূরত্বে থাকা বায়তুন নূর জামে মসজিদের ইমাম শহীদুল, তিনি এ মামলার ষষ্ঠ সাক্ষী। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ 15 জন আসামিকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে দেশের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট থেকে শুরু করে সকল স্থান ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকালে রাজধানী গুলশানের একটি বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন DNCC মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত এ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র আতিক। শিক্ষার জন্যই সুস্থ পরিবেশ, এই স্লোগান নিয়ে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যত সরকারি, আধা সরকারি স্কুল আছে এবং বেসরকারি সহ প্রত্যেকটি স্কুলে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন টিম এবং তার সাথে আমাদের মশক কর্মীদেরকে একসাথে করে আমরা 54টা ওয়ার্ডে শিক্ষার জন্য সুস্থ পরিবেশ, প্রায় 450টি স্কুলে আমাদের এই অভিযান চলবে। মঙ্গলবার গাজীপুরে চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত হল ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সামিট 2021। এতে প্রযুক্তি পণ্য উৎপাদনে ওয়ালটনের অভাবনীয় অগ্রগতি, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, গবেষণা কর্ম এবং উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। দিনব্যাপী ওই সামিটে বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতের গবেষক এবং বিশেষজ্ঞদের পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণ করেন ওয়ালটনে কর্মরত 1000 প্রকৌশলী। সকালে ফিতা কেটে সামিটের উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কায়কোবাদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ। যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমতে থাকায় টাঙ্গাইলের নাগরপুরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে উপজেলার নিম্নাঞ্চল। অধিকাংশ এলাকা এখনও তলিয়ে রয়েছে বন্যার পানিতে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন বানভাসীরা। গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি 19 সেন্টিমিটার কমে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল রাতে চুয়াডাঙ্গা সদরের নতুন যাদবপুর গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু হল জেসমিন খাতুন নামের এক গৃহবধূর। খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল অধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার কোতোয়ালী থানা এলাকায়
পৃথক অভিযান চালিয়ে অবৈধ ওষুধ ব্যবসায় জড়িত আরমান হোসেন ও সাইফুল ইসলাম নামের 2 কালো বাজারিকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি ও সরকারি ওষুধ। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11 এর পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। জামালপুর শহরের বেসিক এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ সহ 4 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এ সময় র্যাব 14 এর কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহা সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে 3 বছর ধরে অপারেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রসূতি মায়েরা। জরুরি মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরসা নিয়ে আসা সাধারণ মানুষজনকে যখন বাধ্য হয়ে ফিরে গিয়ে দ্বারস্থ হতে হয় বেসরকারি ক্লিনিকের, ততক্ষণে প্রসূতি মা থাকেন মৃত্যু ঝুঁকিতে। ব্যয় হয় সময় ও অর্থ। মাদারীপুর থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিগত 3 বছর ধরে বন্ধ রয়েছে গাইনি অপারেশন। এতে করে সেবা নিতে আসায় এ জনপদের প্রায় 3 লাখ মানুষ প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন নানাবিধ হয়রানির। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা মানুষজন হচ্ছেন সেবা বঞ্চিত। ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ ও সময়। রোগীরা পড়ছেন সীমাহীন কষ্টে। সময়মতো চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন অনাগত সন্তান ও প্রসূতি। এমন ঘটনাও রয়েছে। বাধ্য হয়ে ক্লিনিকে সিজার করাতে হচ্ছে রোগীর পরিবারকে। বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্মের পর মধ্যবিত্ত পরিবার ঋণের শরণাপন্ন অথবা সঞ্চয় ভাঙে। আর দারিদ্র নিপীড়িত মানুষ চড়া সুদে ও ভিটেমাটি বেচে পরিশোধ করেন ক্লিনিকের বিল। এমন অবস্থায় রোগী ও রোগীর আত্মীয়রা ফেটে পড়ছেন ক্ষোভে। অনেক দূরের থেকে আসি সিজার করার জন্য, এখানে আসে দেখি সিজার হয় না, তাই আবার অন্য জায়গায় যাইতে হবে সিজার করার জন্য। ডাক্তার পাওয়া যেতেছে না, মানুষ হয়রানি হইতেছে, ভোগান্তি হইতেছে মানুষের। সরকারি হাসপাতাল হয়েছে গরিব দুঃখী দিনে সিজার হওয়ার জন্য, কিন্তু প্রাইভেট ক্লিনিকে সিজার হয়, কিন্তু মানুষ তো সম্পূর্ণ দুঃখী গরিব ভাড়া হয়ে যেতে আছে। উপজেলার প্রায় 3 লাখ মানুষের একমাত্র সেবা প্রদানকারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা প্রদান করার দাবি সচেতন মহলের। এখান থেকে আবার সিজারের জন্য দূরে যেতে হয়, এই কারণে আমি জোর দাবি জানাচ্ছি এখানে অতি শীঘ্র এর ব্যবস্থা করার জন্য। মফস্বলে চিকিৎসক হিসেবে যোগদান করার পরপরই তারা আবারও ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ করেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান। ঢাকামুখী ডাক্তারগুলো কিন্তু বেশি, যেটা এখানে যোগদান করার কয়েকদিনের মধ্যেই তারা আবার ঢাকা যাওয়ার জন্য, তাদের ঢাকা বা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায়। নতুন যে নিয়োগ এবং আমরা কনসালটেন্ট আমরা নিয়ে যাতে আমরা এই চিকিৎসা ব্যবস্থাটা করতে পারি, বিশেষ করে মহিলাদের এই মাতৃত্বকালীন যে সমস্যা সেই সেবাটা দিতে পারি, সেটা আমরা ব্যবস্থা করব। 3 জন সহকারী সার্জনকে হাসপাতালে পোস্টিং দেওয়া হলে কালকিনিবাসীর সিজারিয়ান অপারেশন করতে দূর দূরান্তে যেতে হবে না, লাঘব হবে সকল সমস্যার, জানালেন এ স্বাস্থ্য কর্মকর্তা। গাইনি অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট অথবা ইউসি ট্রেনিং প্রাপ্ত কোনো কাউকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের এখানে গাইনি ওটি চালু করা সম্ভব এবং এই দেশের মানুষের বিশেষ করে কালকিনিবাসীর যে সিজারিয়ানের জন্য দূর দূরান্তে যেতে হয়, এটা এই সমস্যাটা লাঘব হবে। মফস্বল পর্যায়েও সুচিকিৎসা নিশ্চিতের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে সংশ্লিষ্টরা, এ বিশ্বাস জনসাধারণের। মফস্বলের সরকারি হাসপাতালের এমন চিত্র শুধু কালকিনিতেই নাকি অন্যান্য স্থানের চিত্রও এমন, তার খবরই বা রাখে কে? কিছু স্বার্থান্বেষী মানুষের হেয়ালিপনায় সরকারি চিকিৎসা সেবা যেন মুখ থুবড়ে না পড়ে, তেমন প্রত্যাশাই সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সকালে বগুড়ার শেরপুরের রামেশ্বরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর মারধরে মৃত্যু হল লুৎফর রহমান নামের এক বৃদ্ধের। এলাকাবাসী জানায়, নিহত লুৎফরের পুত্র ক্রয়কৃত জমিতে গাছ রোপণ করতে গেলে কয়েকজন প্রতিবেশী বাঁশ ও লাঠি দিয়ে বৃদ্ধের ছেলেকে মারধর করে। ছেলের চিৎকারে বাবা লুৎফর রহমান এগিয়ে গেলে তাকেও আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লুৎফরের। এবার কৃষি সংবাদ। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে চাকরির পেছনে না ছোটে মুরগির খামার আর মৎস্য চাষের সফলতা পেয়েছেন পাবনার ঈশ্বরদীর এক যুবক। পরিবারের আর্থিক সচ্ছলতার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন অন্যদেরও। এমন উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামি জানাচ্ছেন বিস্তারিত।
2018 সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন পাবনার ঈশ্বরদী উপজেলার ভারুইমারি গ্রামের শাওন হোসেন রনি। বাবা আবু তালেব মালিথার পরামর্শে চাকরির পেছনে না ছুটে গড়ে তোলেন একটি লেয়ার মুরগির খামার। পুকুর লিজ নিয়ে শুরু করেন মাছ চাষ। বর্তমানে তার খামারে রয়েছে 2500 মুরগি। এদিকে আরেকটি খামারে উৎপাদন করা হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা। প্রতিদিন ডিম বিক্রি করেন 15 থেকে 20,000 টাকা। লেয়ার মুরগির খামারের পাশাপাশি মাছ চাষ করেও পেয়েছেন সফলতা। এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকটি পরিবারের। আমি এখানে 2 বছর ধরে কাজ করতেছি। বাচ্চা চালানোর পর্যন্ত বাচ্চা খাবার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। আমি এখানে পরিবার নিয়ে এখানে থাকি। মুরগি দেখাশোনা করি, মুরগি খাতি দেই, পানি দেই, ডিম তুলি। নিরলস প্রচেষ্টা আর কঠোর পরিশ্রম করে সফলতা পেয়েছেন এই যুবক। নিজের স্বপ্নের কথা জানান আনন্দ টিভির কাছে। 2018 সালে গ্র্যাজুয়েশন শেষ করে আমি আমার বাবার পরামর্শে আমার এই খামারটি শুরু করি। আমার ভালো লাগছে যে আমার এখানে মানুষ কাজ করছে এবং আমিও নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। স্বপ্ন তো অনেকেই দেখে, বাস্তবায়ন করতে কয়জনই বা পারে। নিরলস প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমে সফল হয়েছেন এই যুবক। এভাবে এগিয়ে যাক দেশের যুব সমাজ, স্বনির্ভর হোক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। এবার আবহাওয়া সংবাদ। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।